গুড মর্নিং ক্লাস 6। আজকে আমি ইংরেজি একটা ক্লাস নিয়ে এসেছি। আমার টপিকটা হচ্ছে আর্টিকেল। যদি যে আর্টিকেল খুব সহজ টপিক, তবে একটু পার্থক্য একটু ডিফারেন্টভাবে আমি আজকে ক্লাসটা করব। সাধারণত আমরা গ্রামার ক্লাসগুলো কীভাবে করি, আগে রুলগুলো শিখি, তারপর প্র্যাকটিস করি, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে করব। সেটা হচ্ছে প্র্যাকটিস থেকে আমরা রুলগুলো শিখব, অর্থাৎ আমাদের উত্তরগুলো কীভাবে এসছে, উত্তরগুলো ব্যাখ্যা করে ওখান থেকে আমরা রুলগুলো খুঁজে বের করব। তো আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আর আমার ক্লাসটা পুরোপুরিভাবে ভালো করে বুঝতে হলে তোমাকে অবশ্যই একটু খাতা কলমের সাহায্য নিতে হবে। চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আমি একটা লাইন লিখছি ফার্স্টে, দ্য নেম অফ মাদার ইজ ফিরোজা বেগম। কি লিখলাম? যে দ্য নেম অফ মাই মাদার ইজ ফিরোজা বেগম, অর্থাৎ আমার মায়ের নাম হচ্ছে ফিরোজা বেগম। শি ইজ ড্যাশ রিলিজিয়াস। রিলিজিয়াস মানে জানো তো, রিলিজন ধর্ম, তারপর রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক, অর্থাৎ সে খুব ধার্মিক। শি ইজ ড্যাশ রিলিজিয়াস। এই ড্যাশের জায়গায় কী হবে? আচ্ছা, আর্টিকেল তো জানোই যে ড্যাশের জায়গায় হয়তো এ এন দি অথবা একটা ক্রস হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ক্রসটা কি কোনো আর্টিকেল? না, যেটাকে আমরা বলি ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ যেখানে আমাদের আর্টিকেল হবে না সেখানে আমরা ক্রস ব্যবহার করব। তো দেখো, শি ইজ ড্যাশ রিলিজিয়াস, অথবা আমরা যদি এই শব্দটাকে একটু অন্যভাবে একটু করে লিখি, দেখো যে রিলিজিয়াসের আগে যদি আমরা আরেকটা শব্দ দেই, শি ইজ ড্যাশ ভেরি রিলিজিয়াস, মানে সে খুব ধার্মিক। সে বলতে কাকে বোঝাচ্ছে? মাই মাদার, অর্থাৎ ফিরোজা বেগমকে বোঝাচ্ছে। এইখানে আমাদের কিন্তু এ এন দি কিছুই হবে না, ক্রস হবে। অর্থাৎ কারণ এখানে কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যদিও আমরা জানি যে এখানে ফিরোজা বেগমকে বোঝাচ্ছে, কিন্তু ভেরি দেওয়াতে এখানে আমাদের কোনো আর্টিকেল বসানোর ওরকম কোনো সুযোগ নাই। এরপরে সেকেন্ড লাইনে দেখো, শি অলওয়েজ advises me to follow dash path of honesty. অ্যাডভাইসেস মানে কি? উপদেশ দেওয়া, অর্থাৎ সে বলতে এখানে কাকে বোঝাচ্ছে বলো তো? ফিরোজা বেগম, অর্থাৎ মাই মাদার ফিরোজা বেগম বোঝা যাচ্ছে। সে সবসময় আমাকে উপদেশ দেয় টু ফলো। ফলো মানে হচ্ছে অনুসরণ করা। ড্যাশ দ্য পথ অফ অনেস্টি, সততার পথ অনুসরণ করার জন্য। এখন দেখো, কি পথ অনুসরণ করার জন্য? সততার পথ, তাই তো? অর্থাৎ সততাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেজন্য এখানে আমরা দি ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা কোন সেন্সে দি ব্যবহার করলাম বলো তো? যে নির্দিষ্ট, আমি তো লিখছি, যদি তোমরা লেখো তত খুব ভালো হয়। নির্দিষ্ট করে কিছু বোঝালে তখন আমরা দি ব্যবহার করি। অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করি। আর এই জন্যই এখানে নাম্বার বিতে দি ব্যবহার করেছি। লাইনটা দাঁড়ালো এরকম যে শি অলওয়েজ অ্যাডভাইসেস মি টু ফলো দ্য পথ অফ অনেস্টি। এরপরে লাইনটা দেখো, শি বিয়ার্স ড্যাশ মোরাল ক্যারেক্টার। মোরাল ক্যারেক্টার, বিয়ার্স মানে হচ্ছে ধারণ করা। আর্টিকেল বলো আর যাই বলো, যে কোনো কিছু বোঝার জন্য তোমার
লাইনের অর্থ অর্থাৎ শব্দের অর্থগুলো বোঝাটা খুব জরুরি। শি বিয়ার্স ড্যাশ মোরাল ক্যারেক্টার। মোরাল ক্যারেক্টার, মোরাল মানে হচ্ছে এখানে যদি আমি বাংলায় লিখে দিই তোমাকে, নৈতিক। ক্যারেক্টার মানে তো জানো, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, তাই তো? আচ্ছা, সে একটা নৈতিক চরিত্রের অধিকারী। কি বললাম? একটা মানে একটা নৈতিক চরিত্র, অর্থাৎ তার চরিত্রের একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে মোরাল ক্যারেক্টার, মানে নৈতিক দিকটা। এই যে একটা, সেই ক্ষেত্রে এক, কোনো কিছু এক বোঝালে সেটা ব্যক্তি বস্তু বা যাই হোক বা ব্যক্তির গুণাবলী হোক, এখানে যেমন মোরাল ক্যারেক্টার হচ্ছে ব্যক্তির গুণাবলী, সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করলাম। পরের লাইনগুলো লেখার জন্য আমি বাংলাগুলো মুছে দিচ্ছি। কি হলো আমাদের লাইনটা? শি বিয়ার্স আ মোরাল ক্যারেক্টার। এরপর লাইনে দেখো, শি ইজ ভেরি কাইন্ড টু ড্যাশ পুয়ার। ডি নাম্বার, শি ইজ ভেরি কাইন্ড টু ড্যাশ পুয়ার। লাইনের অর্থটা আমরা একটু দেখি। সে খুব, কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে দয়ালু। সে খুব দয়ালু কাদের প্রতি? পুয়ার মানে কি? দরিদ্র। সে দরিদ্র অর্থাৎ গরিব যারা আছে তাদের প্রতি খুব দয়ালু। লক্ষ্য করে দেখো, এখানে নির্দিষ্ট একটা শ্রেণীর পেশার মানুষকে বোঝানো হয়েছে, গরিব। এই নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমি একটু আগে যেটা বললাম, অর্থাৎ নাম্বার বিতে যেমন বলেছি, খেয়াল করে দেখো যে নির্দিষ্ট একটা পথের কথা বলেছি, অনেস্টি, এই জন্য দি হয়েছে। এখানেও কিন্তু সেই নির্দিষ্ট করে গরিবদের বোঝানো হচ্ছে যে সে গরিবদের প্রতি দয়ালু। তাই আমরা এই পুরের আগে দি ব্যবহার করলাম। এরপর লাইনটা দেখো, বিসাইডস শি ইজ ড্যাশ হাউসওয়াইফ। এছাড়া, বিসাইড মানে হচ্ছে কি? ছাড়া। BESID, বিসাইড মানে হচ্ছে ছাড়া, ছাড়া বা ব্যতীত। অর্থাৎ ফিরোজা বেগম মানে হচ্ছে মাই মাদার, তার তো অনেকগুলো গুণ আমরা অলরেডি দেখেছি। যেমন সে আমাকে সততার পথে চলতে বলে, সে নিজেও একটা নৈতিক চরিত্রের অধিকারী, সে দরিদ্রদের প্রতি দয়ালু। এছাড়াও শি ইজ ড্যাশ আইডিয়াল হাউসওয়াইফ। আইডিয়াল মানে হচ্ছে এখানে আদর্শ। শব্দগুলো অর্থ লিখে নিতে পারো। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, আর হাউসওয়াইফ মানে হচ্ছে কি বলো তো? লিখবো না, বলতে হবে। কি হবে হাউসওয়াইফ মানে? একেবারে পরিচিত শব্দ, তাই না? হাউসওয়াইফ মানে হচ্ছে গৃহিণী, রাইট? সে একজন আদর্শ গৃহিণী। আচ্ছা, এই যে আইডিয়ালের আগে কি, এই যে শব্দটা শুরু হয়েছে আই দিয়ে, তাই না? আই তো একটা ভাওয়েল, তাই না? ভাওয়েল কি জানো তো? VOWEL, ভাওয়েল। আই হচ্ছে একটা ভাওয়েল। ভাওয়েল কোনগুলো? A, E, I, O, U, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েলের সাধারণ নিয়ম অনুসারে ভাওয়েলের পূর্বে অ্যান বসে, অর্থাৎ ভাওয়েলের সাধারণ নিয়ম অনুসারে ভাওয়েলের পূর্বে অ্যান বসবে। তাহলে যেহেতু এখানে আই একটা ভাওয়েল পাচ্ছে, তাই আমরা নিশ্চিন্তে এখানে একটা অ্যান বসিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা কি শিখলাম? যে ভাওয়েল হচ্ছে পাঁচটা, কি কি? A, E, I, O, U, এবং ভাওয়েলের পূর্বে অ্যান বসে। আর লাইনটা কি দেওয়া হলো? শি ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। সে একজন আদর্শ গৃহিণী।
শি, আচ্ছা পরের লাইনটা দেখো, শি টেক্স কেয়ার অফ ড্যাশ ফ্যামিলি, এফ নাম্বার অফ ড্যাশ ফ্যামিলি। টেক্স কেয়ার অর্থাৎ দেখাশোনা করা। এখানে দেখো শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে পরে যে ভার্বটা হয় সেই ভার্বের সাথে যদি ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে তার সাথে এস বা ইএস যুক্ত হয়। এই জন্য আমরা কিন্তু টেক্স লিখলাম, অর্থাৎ শি টেক্স কেয়ার, একসাথে টেক্স কেয়ার মানে হচ্ছে দেখাশোনা করা, অফ ড্যাশ ফ্যামিলি, পরিবারকে দেখাশোনা করে। কোন পরিবারকে দেখাশোনা করে? অর্থাৎ আমাদের পরিবারকে দেখাশোনা করে, অর্থাৎ একটা পরিবারকে অর্থাৎ আমাদের পরিবারকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। এই জন্য এখানে নির্দিষ্ট করে আবারও নির্দিষ্ট করে বলার জন্য আমরা এখানে উত্তর লিখব দি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে শি টেক্স কেয়ার অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ সে পরিবারকে বা ওই পরিবারকে, অর্থাৎ নির্দিষ্ট পরিবার বলতে বোঝাচ্ছে আমাদের পরিবারকে, সে আমাদের পরিবারকে দেখাশোনা করে। এরপর লাইনটা দেখো, আই হ্যাভ গট দ্য, আই হ্যাভ গট, এটা হচ্ছে জি নাম্বার হবে, বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। অবশ্য এখানে শূন্যস্থান ছাড়াও এই লাইনে কিন্তু আমরা অলরেডি একটা আর্টিকেল দেখতে পেলাম, সেটা সম্পর্কে আমরা জানতে পারি দি ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবী তো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই পৃথিবী আমাদের পৃথিবী, সেজন্য দি ওয়ার্ল্ড হলো। কিন্তু আমাদের শূন্যস্থানে যেখানে কাজ করব, আই হ্যাভ গট ড্যাশ বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। একটু লাইনের অর্থটা জেনে নিই যে আমি পেয়েছি পৃথিবীর সেরা মা। সবার মাই সবার কাছে সেরা, সবার মাই সবার কাছে পৃথিবীর সেরা মা, সেটাই বলছে যে আমি পৃথিবীর সেরা মা পেয়েছি, বা আমার মা পৃথিবীর সেরা মা। এই যে সেরা, বেস্ট, এটা কিন্তু একটা রুলের মধ্যে পড়ে। বেস্টের আগে সাধারণত সবসময় দি বসে, খেয়াল রাখবে, বেস্টের আগে কি বসে? দি বসে। অর্থাৎ তুমি এটা রুলস রেগুলেশন ভুলে গেল একেবারে মুখস্থ করে বসিয়ে দিতে পারবে যে বেস্টের আগে সবসময় দি বসে। দি বসে অবশ্য একটা কারণ আছে, এটা ডিগ্রিতে যদি যাও তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে। আচ্ছা একটু মুছি না উপরের লাইনটা, তাই তো? উপরের কয়েকটা লাইন মুছি, না হয়তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তোমরা কি লিখছো? এবার দেখো, আই অ্যাম প্রাউড, আই এম প্রাউড। প্রাউড মানে কি? প্রাউড মানে হচ্ছে গর্বিত, আমি গর্বিত। কেন গর্বিত? আই এম প্রাউড টু বিং হার ড্যাশ সান। সান মানে তো জানো, যেটাকে আমরা সন বলি অনেকে, আসলে উচ্চারণটা সান হবে। সান মানে যদিও সূর্য, এই উচ্চারণটা সান। সান মানে হচ্ছে পুত্র, ঠিক আছে? সান উচ্চারণ। আমি তার সন্তান হয়ে গর্বিত। এটা হচ্ছে 8 নাম্বার ক্লু। কি হতে পারে এখানে উত্তর? দেখো, আমি তার সন্তান হয়ে গর্বিত। দেখো, এ এন ডি কোনটা চিন্তা করলে কিন্তু এখানে হচ্ছে না। এখানে যে আমরা ক্রস লিখি, অর্থাৎ ক্রস মানে হচ্ছে মানে কোনো আর্টিকেল হচ্ছে না, এটা হলো এখানে উত্তর, যে আমি তার সন্তান হয়ে গর্বিত। এখানে এইটার ব্যবহারটা বুঝতে পেরেছো তোমরা? এটা কিন্তু অ্যাপোস্ট্রফির ব্যবহার করা হয়েছে, এই যে এইটা অ্যাপোস্ট্রফি বলা হয়। এটাকে টোটালি ব্যাপারটা ছিল এরকম, আই অ্যাম,
সেটাকে যখন আমরা শর্টে অ্যাপোস্ট্রফিতে লিখি তখন হয় আই এর পর একটা কমার মতো হবে যেটা উপরের দিকে হবে, তারপরে এম হবে, এটাকে বলা হয় আই এম। অ্যাপোস্ট্রফি ইউজ করে মানে শব্দগুলোকে শর্ট করা বা দুইটা শব্দকে একত্রে নিয়ে এসে অ্যাপোস্ট্রফি ইউজ করা। তাহলে কি হলো, মোটামুটি তোমাদের তো আটটা ক্লু থাকে, 4 মাস হাফ করে। তো একটা প্যাসেজ আমরা বুঝলাম, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আশা করছি বুঝতে পেরেছো। দেখি আমাদের সাথে এখন আছো মোর্শেদ আলম, থ্যাংক ইউ, তোমাকে বলছো ভেরি নাইস ক্লাস, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। মোর্শেদ আলমের রোল হচ্ছে রোল 2 ক্লাস 6। এবং কাজী আলতাফ সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম কাজী আলতাফ, তোমাকে ধন্যবাদ যারা ক্লাসটা দেখছো। যেটা আসলে হয়তো প্রথমে বলা উচিত ছিল, আমাকে অনেকেই আজকে প্রথম দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের পলি ম্যাডাম অসুস্থ হওয়াতে আমি ক্লাস নিচ্ছি, আশা করছি ক্লাস বুঝতে পারছো। যদি এই প্যাসেজটা মোটামুটি বুঝতে পারো তাহলে আমরা আরেকটা প্যাসেজ দিই। আমার মনে হয় যে প্যাসেজগুলো যদি এভাবে প্র্যাকটিস করো, পাশাপাশি একটা প্যাসেজে আর্টিকেলের পাশাপাশি অন্য অন্য রুলও যদি কম বেশি শেখা যায় তাহলে মনে হয় যে একেবারে খারাপ হয় না, তাই না? আর কি বললাম যে প্যাসেজ বোঝার জন্য তোমাকে বাংলাটা বোঝাটা খুব জরুরি। আমি তোমাদের বাংলা বলেই প্যাসেজটা করাবো। আসো তাহলে আমরা আরেকটা নতুন প্যাসেজ শুরু করি। বাংলাদেশ is dash independent. Independent country. আচ্ছা, একটু বড় করে লিখতে হবে নাকি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। বাংলাদেশ একটি স্বাধীন কান্ট্রি, মানে তো দেশ লিখতে হবে না, তাই তো? বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই যে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা শুরু হয়েছে আই দিয়ে, দেখতে পাচ্ছ তো? আর আই মানে কি? এটা একটা ভাওয়েল, তাই তো? আর আমরা আগের ব্যাপারে কি বলেছিলাম যে ভাওয়েলের আগে কি হবে? ই হবে, রাইট? কি হবে? অ্যান হবে। ভাওয়েল আগে অ্যান হবে। তাহলে আমরা এখানে অ্যান উত্তর লিখলাম, এটাই আমাদের সঠিক উত্তর, কারণ ভাওয়েলের আগে সবসময় অ্যান হয়। তবে এর ব্যতিক্রম কিন্তু আছে। অনেক সময় দেখা যায় যে ভাওয়েল যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, যেমন দেখো ইউনিভার্সিটি বললাম, এটাও কিন্তু ভাওয়েল, তাই না? আমাদের ভাওয়েলের লিস্টটা কি? এ, ই, আই, ও, ইউ, তাই তো? দেখো যে এই ইউটাও কিন্তু একটা ভাওয়েল, তাই না? ভাওয়েল তো না? VOWEL, ভাওয়েল। এখানে আমরা সাধারণত কি করলাম যে আগের প্যাসেজে দেখলাম যে একটা ভাওয়েলের পূর্বে অ্যান বসালাম। এই প্যাসেজেও একটা লাইন পেলাম কি? বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তো এখানেও আই পেয়ে আমরা অ্যান বসিয়ে দিলাম। তো কমন সেন্সটা মানে জেনারেলি যেটা হচ্ছে যে ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কিন্তু এই অ্যান ছাড়াও কিন্তু বিকল্প হতে পারে। সেটা হচ্ছে এই দেখো ইউনিভার্সিটি শব্দটা, এখানে ইউর উচ্চারণটা দেখো, ইউনিভার্সিটি, ইউ, অর্থাৎ ভাওয়েল যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে অ্যান না বসে এ বসবে। এখানে কিন্তু ইউনিভার্সিটির আগে উত্তরটা বা আমাদের সঠিক যে আর্টিকেলটা সেটা হবে এ। তুমি দেখো যে এ কেন হলো? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যদি তুমি উচ্চারণ করো, দেখো ই ইউ, ইউ অর্থাৎ ই ইউ, অর্থাৎ উচ্চারণটা ই এর মতো হচ্ছে, তাই তো? কিন্তু আমাদের তো ভাওয়েল শব্দটা হচ্ছে ইউ, ইর মতো হয়নি, হয়েছে ই এর মতো। তাই ভাওয়েল ভাওয়ের মতো উচ্চারিত হয়েছে, বাট ডিফারেন্ট কিছু, সেজন্য এ বসলো। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে গেলে আমাদের আরেকটা উত্তর আসবে। তো আমাদের সাথে যারা লাইনে আছো তারা যদি
কোশ্চেন লেখার সাথে সাথে উত্তর দিতে পারো, তাহলে কিন্তু ক্লাসটা আরো ভালো লাগবে। ইট ইজ লোকেটেড, ইট ইজ লোকেটেড। এই লোকেটেড শব্দ অর্থ কি? লোকেশন, আমরা বলি না এই যে মোবাইলের লোকেশন থাকে, লোকেশন মানে কি? অবস্থান, অর্থাৎ জায়গার অবস্থান নির্দেশন করা। ইট ইজ লোকেটেড অন সাউথ পার্ট অথবা সাউথ ইস্ট পার্ট, সাউথ ইস্ট পার্ট অফ এশিয়া। অর্থাৎ এটি এটি বলতে কি বোঝাচ্ছে? বাংলাদেশকে, তাই তো? বাংলাদেশ অবস্থিত কোথায়? সাউথ ইস্ট। সাউথ মানে কি? দক্ষিণ। সাউথ মানে দক্ষিণ, আর ইস্ট মানে তো পূর্ব। আচ্ছা, এশিয়া অর্থাৎ বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দেখো যে বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকটা নির্দেশ করা হচ্ছে, একটা দিক নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে একটা দিক বোঝানো হচ্ছে। ওই যে বললাম যে নির্দিষ্ট করে যদি কোনো একটা কিছু বোঝানো হয় সেক্ষেত্রে কি বসবে? দি বসবে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে দি। ইট ইজ লোকেটেড অন দ্য সাউথ ইস্ট পার্ট অফ, কোথায়? এশিয়া। এশিয়ার এটা দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। তারপরে লাইনটা দেখো, ইট ইজ ড্যাশ কান্ট্রি, এটা একটি দেশ। ইট ইজ ড্যাশ কান্ট্রি উইথ ড্যাশ ভাস্ট পপুলেশন। এটা একটি দেশ যার পপুলেশন বিশাল, অর্থাৎ বাংলাদেশ তার জনসংখ্যাটা অনেক বেশি তার আয়তনের তুলনায়। তাহলে কি হলো? ইট ইজ দ্যাশ কান্ট্রি উইথ ভাস্ট পপুলেশন। এটা এমন একটা দেশ, আমরা যে বাংলা লাইনটা বুঝি, দেখো এটা এমন একটা দেশ যার অনেক জনসংখ্যা আছে, বিশাল জনসংখ্যা। একটা দেশ, এই যে বাংলাদেশ তো একটাই দেশ, তাই না? পৃথিবীতে, শুধু পৃথিবীতে কেন, মহাবিশ্বে কি আর কোথাও আছে বাংলাদেশ নামে কিছু দেশ? অন্তত পৃথিবীতে কোথাও নেই। তাই একটি দেশ, এই একটির জন্য আমরা এ ব্যবহার করলাম। উইথ আ ভাস্ট পপুলেশন, অর্থাৎ বাংলাদেশের পপুলেশন অনেক বিশাল হলে কি হবে? অন্তত সংখ্যায় তো একটা আছে, যত কোটিই বলো না কেন একটা নির্দিষ্ট সংখ্যা তো আছে। যদিও বলছে যে যত বেশি, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, একটা নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করতে এখানে এ বসানো হয়েছে। এছাড়া আরেকটা ব্যাপারে এখানে এ বসাতে পারো, সাধারণত ভাস্ট শব্দের আগে কিন্তু এ বসে, এ ভাস্ট, এটা তুমি খেয়াল রাখতে পারো। এখানে দুইটা সেন্সে এ বসছে, একটা হচ্ছে একটা নির্দিষ্ট পপুলেশনকে নির্দেশ করছে সেজন্য এ বসছে, আর এটা হচ্ছে ভাস্টের পূর্বে সাধারণত কি বসে? এ বসে। এবার দেখো মোস্ট অফ এটা হচ্ছে তোমার ই নাম্বার ক্লু। মোস্ট অফ পিপল হেয়ার আর ফার্মার্স। আচ্ছা, ফার্মার শব্দ তো জানো, কৃষক। বলছে এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে কি? কৃষক। এখানে আমরা সাধারণত আর্টিকেল কি করি, যে পরের শব্দটা কি আছে সেটা চিন্তা করে আমরা আর্টিকেল বসাই, তাই না? কিন্তু এখানে দেখো যে অফের পরে কিন্তু একটা নির্দিষ্ট আর্টিকেল হয়, সেটা বলছি। তার আগে চিন্তা করো লাইনের অর্থটা কী দাঁড়ালো। মোস্ট অফ ড্যাশ পিপল হেয়ার আর ফার্মার্স, আমাদের এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে ফার্মার। আচ্ছা, কাদের মানুষের কথা বলা হচ্ছে? আমাদের মানুষ, মানে বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশকে নির্দেশ করছে। ওই যে একটা নির্দিষ্ট বিষয়বস্তু বা ব্যক্তি সমষ্টিকে যদি নির্দেশ করা হয়, তাহলে এই নির্দেশের জন্য
দি বসাই, তাই তো? আচ্ছা, মোস্ট, তাহলে আমাদের উত্তরটা হবে দি। মোস্ট অফ দ্য পিপল হেয়ার আর ফার্মার্স। এখানে অফের পরেও সাধারণত দি হয়, কিন্তু যেহেতু আমরা আর্টিকেল পরে শব্দের উপর চিন্তা করি, তাই যদি আমরা এই শব্দটার উপরও চিন্তা করি তাহলে দেখতে পারো যে পিপল বলতে বোঝাচ্ছে কোন দেশের লোক? বাংলাদেশের লোক, তাই তো? তো বাংলাদেশের লোককে যেহেতু নির্দেশ করছে, এই নির্দেশ করার জন্য আমরা এখানে দি ব্যবহার করতে পারি। তাই আমাদের উত্তর হচ্ছে মোস্ট অফ দ্য পিপল হেয়ার আর ফার্মার্স। হেয়ার পিপল লিভ এটা পিস মানে কি? পিস মানে হচ্ছে শান্তি, লিপ্ত জানো বাস করা। এখানে মানুষরা শান্তিতে বাস করে, অর্থাৎ আমাদের দেশের মানুষরা, আমাদের দুঃখ কষ্ট দারিদ্র জনসংখ্যা বেশি যাই থাক না কেন, আমরা কিন্তু ওভারঅল শান্তিতে বাস করি। তো এখানে ব্যবহার হচ্ছে কি যে মোস্ট অফ ড্যাশ পিপল হেয়ার পিপল লিভ ইন ড্যাশ পিস। এই শান্তির আগে নির্দিষ্ট কিছু হবে কিনা, এখন যদি আমরা উত্তর দিই, দেখো সাপোজ ধরো হেয়ার পিপল লিভ ইন দ্য পিস, হবে না, অর্থাৎ শান্তি, নির্দিষ্ট কোনো শান্তি কিন্তু এখানে মিন করছে না। এ পিস, একটি শান্তি, একটি শান্তি বলে কিছু হয় না, হয় কি? আর যদি আমরা অ্যান পিস দেই, অ্যান দেওয়ার তো কোনো যুক্তি নেই, কারণ এখানে যেহেতু আমরা ভাওয়াল পাচ্ছি না, তাই অ্যান দিতে পারবো না। তাই এ অ্যান দি তিনটা যেহেতু কোনোটাই হচ্ছে না, তাই এখানে অবভিয়াসলি উত্তরটা হবে ক্রস। দ্যাট মিনস, আমি আবার বলছি, ক্রসটা কিন্তু আর্টিকেল না, ওমিশন অফ আর্টিকেল, মানে যেখানে আর্টিকেল হচ্ছে না। তাহলে কি দাঁড়ালো? হেয়ার পিপল লিভ ইন পিস, এখানে মানুষ শান্তিতে বাস করে। হ্যাঁ, একটু এই প্রথম দুইটা লাইন মুছছি, আমাদের হাতে আর দুইটা লাইন আছে এই প্যারেজটা বোঝার জন্য। তো ওই লাইনটা লেখার আগে একটু দেখছি আমাদের সাথে এখন যারা আছে, কাজী আলতাফ, থ্যাংক ইউ কাজী আলতাফ, কাজী আলতাফকে দেখতে পাচ্ছি, পাশাপাশি মোর্শেদ আলম, আশরাফ আলম এবং অন্যান্য যারা আমাদের ক্লাস দেখছে এবং দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ দুইটা ক্লুর জন্য আমি আরও দুইটা লাইন শো করছি। ড্যাশ, এটা হচ্ছে জি নাম্বার একটা ক্লু। ড্যাশ লংগেস্ট সি বিচ, ড্যাশ লংগেস্ট সি বিচ of dash world, H ওয়ার্ল্ড মানে কি? ওয়ার্ল্ড মানে পৃথিবী। ইজ অলসো ইন বাংলাদেশ, বাংলাদেশকে বোঝানোর জন্য কিন্তু আমি এক জায়গায় বিডি লিখেছিলাম। তোমরা কিন্তু শুধুমাত্র বিডি লিখে বাংলাদেশ বোঝাবে না, বা অবশ্যই পরীক্ষা খাতায় লিখবে না, টোটাল পুরোপুরি শব্দটা বাংলাদেশে লিখতে হবে, এটা ফুল স্টপ হবে, তাই তো? আচ্ছা, একটু বড় লাইন, একটু অর্থটা আমরা বুঝি। ড্যাশ লংগেস্ট সি বিচ, লংগেস্ট মানে কি? লংগেস্ট মানে হচ্ছে দীর্ঘতম, সি বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। আসলে ইংরেজি ডেভেলপ করার জন্য শব্দ শেখার তো একেবারে বিকল্প নাই। ইউ মাস্ট ডেভেলপ ইউর ভোক্যাবস, দ্যাট মিনস ভোকাবুলারি। তাই প্রত্যেকটা লাইন থেকে যদি আমরা শব্দগুলো শিখতে পারি, তাহলে আমার মনে হয় শুধু আর্টিকেল করতে যেয়েও আমরা অনেকগুলো শব্দ শিখতে পারবো। যেমন দেখো এখানে লংগেস্ট, দীর্ঘতম, সি বিচ সমুদ্র সৈকত, ওয়ার্ল্ড তো পৃথিবী জানো, তাহলে লাইনটার অর্থ কী দাঁড়ালো? ড্যাশ লংগেস্ট সি বিচ। আচ্ছা, এই যে লংগেস্ট সি বিচ যে বললাম, লংগেস্ট সি বিচ বলতে আসলে কি বোঝাচ্ছে বা কোনটি বোঝাচ্ছে জানো তো? কোনটি? কক্সবাজার, তাই তো? হ্যাঁ, কক্সবাজার হচ্ছে আমাদের দেশের শুধু না, সারা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। তাহলে দেখো যে
সারা বিশ্বের সবচেয়ে বড়, অর্থাৎ নির্দিষ্ট করা হচ্ছে, নির্দিষ্ট মানে সবচেয়ে বেশি একটা, যা একাধিক নাই, একটাই আছে এবং নির্দিষ্ট করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দি ইউজ করব। এখানে উত্তরটা হবে দি লংগেস্ট সি বিচ অফ ড্যাশ ওয়ার্ল্ড। পৃথিবী তো একটা, তাই না? সি বিচ যেহেতু আমাদের সবচেয়ে লংগেস্ট সি বিচ, একটা অনেক দেশেই সি বিচ আছে, তাই না? কিন্তু আমাদের দেশে হচ্ছে সবচেয়ে বড় দীর্ঘতম সি বিচ, আর এটাই তো আমাদের গর্ব। কক্সবাজারের কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। দ্য লংগেস্ট সি বিচ অফ ড্যাশ ওয়ার্ল্ড, আবারও সেই দি হলো, কারণ এখানে দুইটা ব্যাপারে দি হলো। একটা হচ্ছে পৃথিবীকে নির্দেশ করা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আর এটা হচ্ছে যদি তুমি চিন্তা করো যে একটাই পৃথিবী তো একটাই, তাই না? সেই এক অর্থ এখানে দি ব্যবহার করেছে। অর্থাৎ এখানে হচ্ছে লংগেস্ট সি বিচকে নির্দেশ করা হচ্ছে, সেই নির্দেশনার জন্য আমরা দি ব্যবহার করেছি। আর এখানে পৃথিবীকে নির্দেশ করা হচ্ছে, সেই নির্দেশনার জন্য আমরা এখানে দি ব্যবহার করেছি। তো দুইটা প্যাসেজ শো করলাম আজকে, নিশ্চয়ই একটু হলেও বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব আরও কয়েকটা প্যাসেজ তোমাদের শো করতে। এরকম আশা করছি বেশ কয়েকটা ক্লাস যদি করা যায় আর্টিকেলের উপর, এবং তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আমার ক্লাসগুলো, আর্টিকেলের ক্লাসগুলো কয়েকটা যাবে, তারপর অন্য টপিক আমি চলে আসব। একটু মনোযোগ দিয়ে করা বলতে হচ্ছে যে কেন আর্টিকেল হলো, এর সাথে যদি রুলগুলো যে বলছি এটা তুমি একটু সাইড নোট করে লিখে নিতে পারো। এই জন্য কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আজকে যারা খাতা কলম নিয়ে বসো নাই তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, নেক্সট ক্লাসে খাতা কলম নিয়ে বসতে হবে। নেক্সট ক্লাসে শুরুতেই খাতা কলম নিয়ে বসবে। শুধু উত্তরের পাশাপাশি আমি কিন্তু শব্দের অর্থগুলো বলার চেষ্টা করেছি, সেই শব্দগুলো তুমি আলাদা করে নোট ডাউন করে মুখস্থ করতে পারো। তো আশা করছি এইভাবে যে আমরা আর্টিকেলগুলো ডেভেলপ করি, তাহলে আর্টিকেল বিষয়টা সেন্সে, ফার্স্ট সেন্সে হচ্ছে খুব সহজ, কিন্তু জানো এখনও তোমাদের চেয়ে বড় যারা ভাই বোনরা আছে, বড় ক্লাসে 9, 10 বা 11, 12, এখনও 10টা আর্টিকেল অনেকে সলভ করতে পারে না। এর কারণটা হচ্ছে আর্টিকেলটা সহজ বলে গুরুত্ব দেয় না। প্রত্যেকটা টপিককে কিন্তু গুরুত্ব দিতে হবে, তাই তো? সেটা আর্টিকেল হোক বা সেই চেঞ্জিং সেন্টেন্স, দ্যাট মিনস সবচেয়ে যেটা তোমাদের কঠিন লাগে ট্রান্সফরমেশন হোক। তাই আশা করছি নেক্সট ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং আর্টিকেলটা আমরা এভাবে ডেভেলপ করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আজকে ফার্স্ট তোমাদের সামনে আসলাম, আশা করছি ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো। চেষ্টা করব সামনের দিন তোমাদের আরও কীভাবে বেটারভাবে ডেভেলপ করা যায়, বোঝানো যায়, সেই চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।